প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা আজকে নবম শ্রেণীর নতুন কারিকুলামের গণিত বইয়ের প্রথম পৃষ্ঠে 1 থেকে শুরু করব। দেখো বন্ধুরা, সবাই মনোযোগ সহকারে এগুলো দেখে নিও। প্রত্যাহিক জীবনের সেট। এই অভিজ্ঞতায় শিখতে পারবে সেটের ধারণা, সেটের প্রকারভেদ, সেটের অপারেশন, ভেন চিত্র, তারপরে কর্তসীয় গুণন, সেটের প্রয়োগ ইত্যাদি। তাহলে আমরা দেখো বন্ধুরা, এখানে একটা ভেন চিত্র দেওয়া আছে। এটাকে আমরা কি বলবো? ভেন চিত্র। এই যে দুটা বৃত্ত আকারে দেওয়া আছে, এটাকে আমরা কি বলবো? ভেন চিত্র। ভেন চিত্র প্রথমে দেখো মৌমাছি দেওয়া আছে আর পিঁপড়ে দেওয়া আছে। এখন মৌমাছির টুকু হচ্ছে এই যে একটা কালার, এটুক হচ্ছে মৌমাছি, আর এইটুক হচ্ছে এই কালারটুক, এইটুক হচ্ছে পিঁপড়ে। আমার এই কলমের নির্দেশ অনুযায়ী বন্ধুরা দেখে নিও। এটুক হচ্ছে মৌমাছি, এটুক হচ্ছে পিঁপড়ে। এখন মৌমাছি কি করতে পারে সেটা দিয়ে আছে। দেখো বন্ধুরা, যে উড়তে পারে, মধু আহরণ করে, খোলা স্থানে বাসা বাঁধে। আর পিঁপড়ে কি করে বন্ধুরা? দেখো, হেঁটে চলাফেরা করে, শিকারী প্রাণী গর্তে বাসা বাঁধে। এখন পিঁপড়ে আর মৌমাছি এই দুটোটা উভয় কি করে বা কি আছে সেগুলো দেখো। 6টা পা আছে, দলে বসবাস করে আর রানী দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে এরও 6টা পা আছে, এরও 6টা পা আছে। এও দলে বসবাস করে, এও দলে বসবাস করে, রানী দ্বারা নিয়ন্ত্রিত। এরও ডিম থেকে বাচ্চা বের হয়, এরও ডিম থেকে বাচ্চা বের হয়। তাহলে মৌমাছি আর পিঁপড়ার ব্যবধানটা গেল ভেন চিত্রের মাধ্যমে। এবার আমরা দেখো পরে আসি। এখানেও একটা ভেন চিত্র দেওয়া আছে। এখানে 3টা বৃত্ত দেওয়া আছে। তার মধ্যে থেকে দলগত ক্রিয়া, একক ক্রিয়া আর সংস্কৃতি প্রতিযোগিতা। তাহলে এই যে প্রথম বৃত্তটুক, এটুক হচ্ছে দলগত ক্রিয়া, এইটুক প্রথমটুক হচ্ছে একক ক্রিয়া, আর এইটুক হচ্ছে সংস্কৃতি ক্রিয়া। আমরা পরে আরও দেখব বন্ধুরা, আমি শুধু ধারণা অনুযায়ী দেখে যাচ্ছি, তোমরা এগুলো বুঝে নিও। আমরা এবার পরের পৃষ্ঠা 2-এ দেখো এসেছি। প্রত্যাহিক জীবনের সেট। প্রতিটি শ্রেণীর উত্তীর্ণ হওয়ার সময় তোমাদের এক সেট বই দেওয়া হয়। অষ্টম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয়েছিলে তোমাকে যে বইয়ের সেট দেওয়া হয়েছিল তাতে কি বিষয়ে বই ছিল নিচের ফাঁকা ঘরে লেখো। অষ্টম শ্রেণীর বইয়ের সেট। তাহলে বন্ধুরা, তোমরা যখন অষ্টম শ্রেণীতে পড়তা তখন তোমাদের অষ্টম শ্রেণীর কি বই দিয়েছিল সেই বইয়ের একটা সেট তৈরি করতে হবে। বন্ধুরা, এই বইয়ের এই সেটটা বা এই বক্সটা আমি খাতায় তুলে দিচ্ছি, তোমরা তুলে নিও। দেখো, আমরা এখানে লিখব অষ্টম শ্রেণীর বইয়ের সেট। তাহলে অষ্টম শ্রেণীর বইয়ের সেট আমাদের ছিল বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম। মনে করে এটুকু বন্ধুরা, যে এই দুইটা আবদ্ধ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট। তাহলে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম দিয়ে দুইটা সেকেন্ড ব্র্যাকেটটা আবদ্ধ করে দিলাম। তাহলে অষ্টম শ্রেণীতে আমাদের এইগুলো ছিল। এবার আমরা এই যে দেখো, এই ঘরের টুকের ভিতরে আমি যেগুলো লিখে দিলাম ওইগুলো এই ঘর টুকের ভিতরে তোমরা বন্ধুরা লিখে দিও। তারপরে দেখো আমরা আসি পরে। একটু মনে করে দেখো, শেষ যখন রং পেন্সিল ব্যবহার করেছিলে তোমার রং পেন্সিলের সেটে কি রং ছিল। তাহলে তুমি যখন শেষ রং পেন্সিল ব্যবহার করেছিলে তখন তোমার রং পেন্সিলে কি সেট ছিল? রং পেন্সিলের রঙের সেট। তাহলে আমরা আবার খাতায় এই বক্সটুকে লিখে নিই যে রং পেন্সিলের
সেট। তাহলে রং পেন্সিলের সেট একটা করি আমরা বন্ধুরা, যে নীল রং ছিল, লাল রং ছিল, হলুদ রং ছিল, কালো রং ছিল, সবুজ রং ছিল, এগুলো দিয়ে সেকেন্ড প্যাকেট দিয়ে একটা সেট গঠন তৈরি করা হয়ে গেল বন্ধুরা। দেখো এগুলো, তাহলে এগুলো তোমরা এই রং পেন্সিলের রঙের সেটের এইটুক বক্সের ভিতরে তুলে নেবে। তারপরে দেখো, তোমরা অনেকেই নিশ্চয় ক্রিকেট খেলতে বা দেখতে পছন্দ করো। নিচে একটি ক্রিকেট খেলার সরঞ্জামের সেট এর ছবি দেওয়া আছে। সেটটিতে কি কি রয়েছে সেগুলো দেখে পাশের ফাঁকা ঘরে লিখো। তাহলে বন্ধুরা দেখো, ক্রিকেট খেলার সরঞ্জামের সেট, এই যে এখানে যে ক্রিকেট খেলার সরঞ্জামের সেটগুলো দেওয়া আছে, এই সেটগুলো এখানে কি কি আছে সেগুলো একটা সেট তৈরি করতে হবে বা সেট লিখতে হবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা খাতায় আবার ক্রিকেট খেলার সরঞ্জাম সেট, তাহলে ওখানে আমরা লিখতে পারি যে ব্যাট, তারপরে গ্লোভস, তারপরে হচ্ছে প্যাড, গার্ড, ব্যাগ, এগুলো ব্যাট, গ্লোভস, প্যাড, গার্ড আর ব্যাগ, এইগুলো বন্ধুরা আমরা এখানে সেট অনুযায়ী এখানে এগুলো লিখে দেব কি কি আছে। এবার পরে দেখো বন্ধুরা, তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো আমরা বিভিন্ন জিনিসের সেট নিয়ে আলোচনা করছি। তোমরা দেখলে পাঠ্য বই, রং পেন্সিল, ক্রিকেট খেলার সরঞ্জাম ইত্যাদি সব কিছুই সেট হয়। তোমাদের শ্রেণীতে যতজন শিক্ষার্থী রয়েছে তাদের নিয়ে একটি সেট হতে পারে। বাংলাদেশের জাতীয় পতাকা রঙের একটি সেট হতে পারে। তোমার পড়ার টেবিলে যা যা রয়েছে সেগুলো নিয়েও একটি সেট হতে পারে। এই তো গেল বাস্তব বস্তু। বিমূর্ত বস্তু বা সেটও হয়, যেমন তোমাদের বিদ্যালয়ে ফুটবল দলের খেলোয়াড়দের নামের সেট, আবার বিভিন্ন সংখ্যার সেটও হতে পারে, যেমন পূর্ণ সংখ্যার সেট। দেখো বন্ধুরা, আমরা পৃষ্ঠা 3 আসলাম। জেনে রাখো, সেটটির জনক হলো জার্মান গাণিতিকবিদ জস ক্যান্টর। তার জন্ম জার্মানিতেই। ক্যান্টর এবং তার আজীবনের বন্ধুত্ব রিচার্ড ডেক্লিন্ড চিঠি আদান প্রদান করে একমত হন যে সেট হলো সসীম বা অসীম বস্তুর একটি সংগ্রহ, যা একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণা করে এবং প্রতিটি বস্তুর স্বতন্ত্রতা বজায় রাখে। এই যে এটা হচ্ছে কি জস ক্যান্টর, এটা হচ্ছে জস ক্যান্টরের ছবি। এবার দেখো বন্ধুরা, তাহলে আমরা বলতে পারি বাস্তব ও বিমূর্ত বিভিন্ন বস্তু সুনির্দিষ্ট সংগ্রহকে সেট বলে। তাহলে যেটি প্রশ্নে আসছে সেট কাকে বলে, তোমরা অবশ্যই এখানে এই সেটের সংজ্ঞাটুক দিয়ে দেবা। সেট কাকে বলে অবশ্যই সেটের সংজ্ঞাটুক ভালো করে মুখস্থ করে রাখবা। এবার পরে আসি, দেখো বন্ধুরা, গণিতে সেটের প্রয়োজনীয়তা। তোমরা এতক্ষণে নিশ্চয়ই ভাবতে শুরু করেছো যে গণিতের সেটের কি প্রয়োজন। নিচের উদাহরণটি মনোযোগ সহকারে লক্ষ্য করলে তোমাদের কাছে সেটের প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে যাবে। উদাহরণ 1 দেখো, মৃত্যুদের বিদ্যালয়ের 16 জন শিক্ষার্থী একটি স্থানীয় গণিতের অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছিল। সেখানে শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা যাচাইয়ের জন্য বিভিন্ন কুইজ দেওয়া হয়েছিল, যা পূর্ণ মান ছিল 100। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে যে তাদের মাঝে কে কে জাতীয় গণিতিক অলিম্পিয়াডে যাবে। যে সকল শিক্ষার্থীরা প্রাপ্ত নম্বর 60%-এর বেশি, তারা জাতীয় পর্যায়ে বিদ্যালয়ে প্রতিনিধিত্ব করবে। তাহলে বন্ধুরা দেখো, 60%-এর বেশি, তার মানে 60%-এর নিচে হলে হবে না, 60%-এর বেশি হতে হবে, তারা অলিম্পিয়াডে যাবে, আর না হলে যেতে পারবে না। এখানে নির্দেশ করে দিয়েছে। তাহলে দেখো, একটা দেওয়া আছে নাম, সাগর, কামাল, মিতু, সেলিম, একটা প্রাপ্ত নম্বর দেওয়া আছে, সবার একটা প্রাপ্ত নম্বর দেওয়া আছে। নাম্বারটা একটু তোমরা দেখে নিও। এবার নিচে আসো, দেখো এখন উক্ত অলিম্পিয়াডে প্রাপ্ত নম্বরের মধ্যে 60%-এর অধিক নম্বর হলো কে এ।
আর হচ্ছে 60%-এর কম নম্বরগুলো হচ্ছে বি দ্বারা প্রকাশ করতে হবে। তাহলে কি 60%-এর অধিক বলতে 60%-এর যেগুলো উপরে আছে সেগুলো এ দ্বারা প্রকাশ করব, আর হচ্ছে 60%-এর নিচে যেগুলো আছে সেগুলো কি দ্বারা প্রকাশ করব, বি দ্বারা প্রকাশ করব। তাহলে পরের পৃষ্ঠায় দেখি বন্ধুরা কি আছে। এই যে দেখো বন্ধুরা, এখানে পরের পৃষ্ঠায় এর সমান দেওয়া আছে 72, 79, 63, 90 বা 77, 74, 81, 78, 76, 80। এগুলো দেখো বন্ধুরা কি 60%, মানে 60-এর উপরে, 60-এর উপরেগুলোকে আমরা কি দ্বারা নির্দেশ করব বলেছি, এ দ্বারা। এখন এবং 60-এর নিচে যেগুলো আছে সেগুলো কি দ্বারা নির্দেশ করব, বি দ্বারা। তাহলে দেখো বন্ধুরা, এই যে বি দ্বারা 58, 33, 45, 35, 50, 59 এগুলো কি দ্বারা নির্দেশ করেছি, বি দ্বারা। অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তারপরে নিচে দেখো এসে এই থেকে আমরা কি বুঝতে পারলাম, দেখো তো আমার নিচের বিষয়গুলো স্পষ্ট বুঝতে পেরেছি। আচ্ছা দেখি, একটা ফুল স্টপ দিয়ে একটা দেওয়া আছে দেখো, 60%-এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য অর্ধেকের বেশি, মানে তিনখানা একটা বৈশিষ্ট্য নির্ণয় করব বা বিষয় লিখব যে বিষয়গুলো এইগুলো দ্বারা আবদ্ধ। তাহলে 60%-এর অধিক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যার অর্ধেকের বেশি, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রাপ্ত 1/3 অংশ শিক্ষার্থীদের 60%-এর কম নম্বর পেয়েছে। 60%-এর নিচে প্রাপ্ত নম্বরসমূহ 33 থেকে 59-এর মধ্যে অবস্থিত। এছাড়া আরও কিছু কিছু বিষয় পারলে তা নিচে ফাঁকা ঘরে লেখো। তাহলে এখানে এমন বিষয়গুলো 3টা বিষয়, এখানে আর 3টা লিখব, সেইগুলো দেখো আমি লিখে দিচ্ছি, তোমরা বন্ধুরা অবশ্যই এখানে লিখে নিও। দেখো বন্ধুরা, শিক্ষার্থীদের মধ্যে সর্বনিম্ন প্রাপ্ত নম্বর হচ্ছে 33। আর একটা লিখি আমরা, শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হচ্ছে 90। আর একটা হচ্ছে 60% এর উপরে প্রাপ্ত নম্বরসমূহ 63 থেকে 90-এর মধ্যে অবস্থিত। এই যে দেখো বন্ধুরা, এই 3টা লিখে দিলাম, তোমরা এই 3টা এই বক্সের ভিতরে তোমরা এই 3টা লিখে নেবা। এরপরে আসো দেখো, এখানে অনেকগুলো আছে, লক্ষ্য করো উপরে উদাহরণটি, আমরা কিছু গাণিতিক উপত্যা এবং সত্যের উপর ভিত্তি করে ভিন্ন দুটি সেট তৈরি করলাম। এখন বলো তো, গাণিতিক অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীর দক্ষতা আরও বৃদ্ধি করতে হলে কি কি সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। যেমন আমরা নিচে সিদ্ধান্তটি নিতে পারি, যে সকল শিক্ষার্থীর প্রাপ্ত বি সেটে রয়েছে তাদের গাণিতিক বাধ্যগম্যতা বৃদ্ধির জন্য বিদ্যালয় এবং গাণিতিক শিক্ষকের জরুরি অবস্থা গ্রহণ প্রয়োজন। এরকম একটি সিদ্ধান্ত নিতে পারলাম কারণ আমরা শিক্ষার্থীদের দুটি সেটে বিভক্ত করতে পেরেছি। এই উদাহরণের মাধ্যমে আমরা কি সেটের উপাদান প্রয়োজনীয়তা বুঝতে পারলাম। সেটের মাধ্যমে আমরা এই জাতীয় গাণিতিক বা বিমূর্ত অংশ গ্রহণ করলাম এবং সংরক্ষণ চিহ্নিত করতে পারি। একই জাতীয় তথ্যপত্র আলাদা করার মাধ্যমে উপত্য প্রক্রিয়া এবং প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে স্বচ্ছতা ধারণা অর্জন করা সম্ভব। এতে জন্য প্রয়োজনীয় বিভিন্ন সম্বন্ধে আমরা জানার চেষ্টা করি। এবার দেখো বন্ধুরা, আসো নিচের দিকে 1.2 সেটের প্রকাশ, সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা তো জানলেই। সেটের প্রকাশ করলেও কিন্তু চমৎকার পদ্ধতি রয়েছে। যে বস্তু বা বস্তু সমূহের সেট প্রকাশ করবে সেগুলোকে দ্বিতীয় বন্ধনী এর মাধ্যমে কমা দ্বারা পৃথক করে প্রকাশ করা যায়। তাহলে দ্বিতীয় বন্ধনী বলতে সেকেন্ড ব্র্যাকেট এভাবে আবদ্ধ করে আমরা বন্ধনী করব এবং যার মাধ্যমে আমরা কি এই যে এরকম করে কমা বসাবো।
অবশ্যই বন্ধুরা বুঝে গেছো যে এভাবে কমা বসে, যারা বুঝতে পারোনি তারা একটু এটা দেখবো, তাহলে বুঝতে পারবো। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। দেখো বন্ধুরা, আমরা পরবর্তী পৃষ্ঠে এসেছি 5 পৃষ্ঠে। বাংলাদেশের জাতীয় পতাকার রং এর সেট সবুজ আর কি লাল। তাহলে যে দ্বিতীয় বন্দিনী দ্বারা আবদ্ধ করেছি। জোড়ার কাজ, সেট এ প্রকাশ করো। অষ্টম শ্রেণীর বিষয়সমূহের বইয়ের সেট, তোমার রং পেন্সিলের রঙের সেট, আর ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জাম। দেখো বন্ধুরা, আমি এটা এর আগেও করে দিয়েছি, তোমরা আগে করে নিও। অষ্টম শ্রেণী বিদ্যালয়ের সেট, বিষয়ে বইয়ের সেট। তাহলে বইয়ের সেট আমি পৃষ্ঠা নম্বর 1-এ করে দিয়েছি মনে হয়। দেখো এগুলো দেখে তোমরা এখানে বসাই দিবা সেট, আবার রং পেন্সিলও লাল নীল কালো এগুলো বসাই দিও। ছবিতে দেওয়া ক্রিকেট খেলার সরঞ্জামগুলো দিয়ে দিছে, এগুলো তোমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট বসাই দিও। ওখান থেকে এখানে তুলে দেওয়া বন্ধুরা, তাহলে এটা হয়ে যাবে। এখন 1.3-এ আসি। দেখো সেট লেখার পদ্ধতি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি XYZ, মানে এ বি সি থেকে শুরু করে জেড পর্যন্ত শুধু বড় অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। কি? ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর সেটকে। এগুলো ভালো করে একটু মনে রাখবে। তোমরা মাঝে মাঝে দেখি এগুলো ভুল করো বন্ধুরা, হয়তোবা এগুলো মনে রাখলে হয়তোবা এগুলো আর ভুল হবে না। তারপরে পরেরটা আসি। দেখো কোনো একটি সেটের সংগৃহীত প্রত্যেক বস্তুকে সেটের সদস্য বা উপাদান এলিমেন্ট বলা হয়। তাহলে এলিমেন্ট কাকে বলে এটুকু আবদ্ধ করে নিও, যে এলিমেন্ট কাকে বলে। যদি পরীক্ষায় আসি এলিমেন্ট কাকে বলে, তাহলে এটুকু তোমরা মুখস্থ করে নিও। উপাদানকে সাধারণত ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর এ বি সি XY দ্বারা প্রকাশ করা হয়। উপাদানকে, তাহলে উপাদান আর হচ্ছে কি বর্ণমালা সেট, এই দুটা পার্থক্য দেখবে এবার। বি সমান এ বি সি, এই যে এগুলো হচ্ছে কি উপাদান, তাহলে ভিতরে যেগুলো থাকবে এগুলো উপাদান, আর এটা কি সেট গঠন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করবে। এখন দেখো এখানে ভেঙে ভেঙে দেয়াই আছে, বলছে বি সেটের উপাদান এ ও বি। তাহলে এই বি সেটের উপাদান কি? এ আর বি। বি সেটের উপাদান এ বি হলে উপাদানকে চিহ্ন বিলংস অর্থাৎ এ বিলংস বি, এর অর্থ হলো এ কমা বড় হাতের বি সেটের একটি উপাদান, এ ইজ অ্যান এলিমেন্ট অফ বি, অথবা এ বিলংস টু বি। তাহলে বন্ধুরা এই চিহ্নকে যারা জানো, তারপরেও আবার বলি যে এই চিহ্নকে হচ্ছে বিলংস বলা হয়, আর যখন এর মধ্যখানে একটা দাগ আসবে তখন ওটাকে নট বিলংস বলবো। এটাও আছে পরবর্তীতে। দেখো যদি সি সেটের বি এর উপাদান না হয় তাহলে আমরা লিখি সি নট বিলংস, অর্থাৎ সি বি এর উপাদান নয়। সি ইজ নট এলিমেন্ট অফ বি, সি ডাজ নট বিলংস টু বি। তাহলে বন্ধুরা এটা পড়ে নিও। তারপর দেখো একক কাজে আসি। 210 এর মৌলিক উপাদান সেট তৈরি করে নিচের খালি ঘর পূরণ করো। তাহলে বন্ধুরা আমি এই বইয়ের ভিতরেই খালি ঘর পূরণটা করে দিচ্ছি, যদি তোমরা করে নিতে পারো নাও, আর যদি না হয় তাহলে আমি আলাদা পৃষ্ঠায় করে দিচ্ছি। দেখো বন্ধুরা আলাদা পৃষ্ঠায় 210 এর মৌলিক, এই যে বন্ধুরা দেখো 210 এর মৌলিক উপাদান সেট। তাহলে 210, তাহলে 1 গুণন 210, তারপরে 2 গুণন 105, 3 গুণন 70, 5 গুণন 42, 6 গুণন 35, 7 গুণন 30, 10 গুণন 21, 14 গুণন 15। দেখো বন্ধুরা আমরা 1 দিয়ে 210 ভাঙলাম, তারপরে 105কে 2 দ্বারা গুণ করলে 210, 70 3 দ্বারা গুণ করলে 210, 5 দ্বারা 42 গুণ করলে 210, 6 দ্বারা 35 গুণ করলে 210, এমনভাবে পর্যায়ক্রমে নিয়ে আসলাম যতক্ষণ পর্যন্ত কি এই মৌলিক সংখ্যাটা গুণ করে 210 মিলবে, ততক্ষণ পর্যন্ত আমরা একে থেকে শুরু করে চলতে থাকবে। এগুলো মৌলিক সংখ্যা উপাদান সেট বের করার নিয়ম। অবশ্যই তোমরা এই নিয়মটা মনে রাখবা। এখন এখানে দেখো আমরা পাইনি করে 1 2 3 4 পাই নাই, আমরা 4 পাই নাই, 5 6 7 8, এখানে 9 পাই নাই, 8 পাই নাই, এগুলো হচ্ছে নাই, কারণ এগুলো দ্বারা আমাদের 210 মিলাতে পারবো না, এই জন্যে নেইনি আমরা। যেগুলো দ্বারা 210 মিলাতে হবে সেগুলোই দেওয়া আছে। এবার আমরা এখানে লিখি এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে
2 3 5 7। এই যেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে শুধুমাত্র 1 দ্বারা গুণ করা যায় সেটি হচ্ছে কি মৌলিক সংখ্যা, আর যে সংখ্যাকে 1-এর অধিক সংখ্যা দ্বারা গুণ করা যায় সেটি হচ্ছে কি যৌগিক সংখ্যা। তাহলে 1, তাহলে এখানে 2, তাহলে এখানে 1 তো মৌলিক সংখ্যা, কিন্তু 1 তাই আমরা 1 আর নিলাম না, আমরা 2 থেকে শুরু করলাম। তাহলে 2 অক্ষে 2, 3 অক্ষে 3, 5 অক্ষে 5, 7 অক্ষে 7, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। তাহলে আমরা জানলাম 2 3 5 7 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তাই একে 1-এর অধিক সংখ্যা দ্বারা গুণ করা যায় না, তাই এগুলো মৌলিক সংখ্যা। সুতরাং আমরা এভাবে লিখতে পারি যে 210 এর ... দিয়ে মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7। তাহলে বন্ধুরা যদি আসে যে 210-এর মৌলিক সংখ্যা বের করো, তাহলে তোমরা এখান থেকে শুরু করে এ পর্যন্ত লিখে দিলে তোমরা অঙ্কটা সলভ হয়ে যাবে আশা করি। আজকে এ পর্যন্তই।